এনটিভি নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হচ্ছে। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের পাশাপাশি ভোটে জিততে পারলে চমকপ্রদ সুযোগ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন রাজনীতিবিদরা। এসব কি শুধুই কথার ফুলঝুরি, নাকি সত্যি সত্যি বাস্তবায়ন সম্ভব? এই সময়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ও অর্থনীতি স্কুলের ডিন ডক্টর এ.কে.এম. ওয়ারসুল করিম এবং রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই সময়ে। আমি প্রথমেই ওয়ারসুল করিমকে দিয়ে শুরু করতে চাই। জনাব ওয়ারসুল করিম, আমরা দেখলাম যে জামায়াতের আমির এবং 11 দলীয় জোটের নেতা তিনি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল চষে বেড়াচ্ছেন। তার আগে তিনি উত্তরবঙ্গে গিয়েছেন। তিনি বলছেন যে জামাতের হাতে কোনো কার্ড নেই, জনগণই তাদের কার্ড, তার দলের, তার জোটের কার্ড। এটা বলে তিনি কি ইঙ্গিত করছেন, কি বোঝাতে চাচ্ছেন? কার্ডের রাজনীতির আলাপটা যদি একটু করেন। থ্যাংক ইউ শফিক ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমার অনেক আগের বন্ধু, আমার প্রিয় একজন আলোচক, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট ডক্টর জাহেদ। উই হ্যাভ লং বিন ইন দ্য ফাইট টু রেস্টোর ডেমোক্রেসি, অ্যান্টি ফ্যাসিজম মুভমেন্টে যেই রোল থেকে জাহিদ ভাই অনেক মোর ডিরেক্ট, আমি অনেকটা প্যাসিভ। বাট আমরা আমাদের যে 2018 মনে আছে যে ওই নির্বাচনের উপর যখন আমরা সেই গত সরকার থাকতেই 2023 একবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, প্রেস ক্লাবে এবং সর্বশেষ আই হ্যাভ টু অ্যাকনোলেজ যে ড্রিক গ্যালারিতে উনি যে ঝুঁকি নিয়ে, তখন মাত্র নির্বাচনের বোধহয় 5-6 দিন বাকি, ডিসেম্বরের 27 তারিখ হবে। সো it's a pleasure to be here, especially to discuss things with জাহিদ ভাই, ডক্টর জাহিদ। যাই হোক, আপনি যেটা বলেছেন শফিক ভাই যে কার্ডের রাজনীতি, আমি মনে করি যে কার্ড ইস্যুটা এটা কিছুটা হলেও ট্র্যাকশন পেয়েছে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান যেমন বলেছেন যে আমরা প্রত্যেককে ফ্যামিলি কার্ড দেবো, তার সাথে এগ্রিকালচার কৃষক কার্ড এবং স্বাস্থ্য হেলথ কার্ড। এগুলো কিন্তু কিছুটা ট্র্যাকশন পলিটিক্যাল স্পেসে, ল্যান্ডস্কেপে যথেষ্ট সাড়া জাগাতে পেরেছে, ইনিশিয়ালি অ্যাটলিস্ট। কারণ ইটস এ ভেরি সিম্পল সলিউশন যে আপনি একটা কার্ড পাবেন, কার্ডে 2000 বা উনি 2500 বলেছেন, প্রতি মাসে 2500, তাহলে 12 মাসে 30,000 টাকা, চাল ডাল তেল ইত্যাদি এসেনশিয়াল গুডস। এবং যদি আপনি এর বদলে অন্য কিছু চান সেগুলোও পেতে পারেন। সো এটা সাধারণ একজন গৃহিণীর কাছে, ইভেন আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের কাছেও এটা কিন্তু একটা রিলিফ হতে পারে। আমার মনে হয় ডক্টর শফিকুর রহমান জামাতের আমির যেটা বলেছেন যে আমরা কার্ড দিব না, কিন্তু সাধারণ মানুষই আমাদের কার্ড। আমার মনে হয় উনি কার্ড বলতে যে এই যে হ্যান্ড আউট, এটা ইকোনমিক্সের ভাষায় হ্যান্ড আউট এটা একটা লেজি সলিউশন আমি বলবো। এটা আমার স্টুডেন্টরাও জিজ্ঞেস করেছে, আমার কলিগরা। আমি মনে করি যে ধরুন লেজি সলিউশন, যেমন লেজি কেন, আপনি এখন আমাদের দারিদ্র পভার্টি আছে, আপনি দরিদ্রকে ওই যে কার্ড দিলেন, চাল ডাল কিনে দিলেন, আবার এটা খাওয়ার পর সে আরেকবার আসবে, চাল ডাল কিনতে আসবে। তো প্রতি মাসে আপনি আমাকে চাল ডাল কিনে দিচ্ছেন, আমি খাচ্ছি, কিন্তু আমার স্কিল, হোয়াট অ্যাবাউট মাই স্কিল, হোয়াট অ্যাবাউট মাই স্কুল গোয়িং গার্ল, মাই ডটার, হোয়াট অ্যাবাউট মাই হেলথ কেয়ার, হোয়াট অ্যাবাউট দ্য ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট। স্পেশালি আমার আমার ছাত্র জীবনের পর, স্টুডেন্ট লাইফের পর যখন আমি হল ছাড়ব, যখন আমি কর্মজীবনে প্রবেশ করব, তখন আমার কর্মসংস্থানের কি হবে বাংলাদেশে এই মুহূর্তে? তারপরে আপনি বলছেন যে এটাতে করে মানুষকে আরো পিছিয়ে দেবে। এটা একটা, অনেকে বলে এটা ডিপেন্ডেন্সি কালচার, যে এন্টাইটেলমেন্ট কালচার। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলে যে মানুষ ওই যেমন ফুড স্ট্যাম্প, আমি তো ইউএসএ ছিলাম, সেখানে ফুড স্ট্যাম্পটা কিন্তু খুব বেশি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড প্রোগ্রাম না, এবং এটা নিয়ে যে রিসিভ করে সেও প্রাউড না। আমি মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমি বলবো যে একেবারে একজনকেও সমাজের কোনো স্তরেই কার্ড দেওয়া যাবে না বা জরুরি সাহায্য করা যাবে না, এটা কিন্তু ফেয়ার না। সো তারেক রহমান সাহেবের প্রোগ্রাম যদি টার্গেটেড হতে পারে,
ধরুন আপনি 4 কোটি 4 কোটি পরিবারকে মানুষকে না দিয়ে, আমি মনে করি উনি যেটা ভুল করছেন জনাব তারেক রহমান, যে 4 কোটি মানুষের মধ্যে অন্তত যেমন 34 লক্ষ মানুষ কিন্তু মানে এবার যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে এবং এখনো সময় শেষ হয়নি, এখনো জুন মাস সামনে, এপ্রিল মে জুন। আপনি লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কিন্তু ওই চাল ডালের অভাব না, কিন্তু কিছু জিনিস অভাব সবার আছে। যেমন ধরুন যারা আমাদের মতো চাকরি করে বা নর্থ সাউথে পড়ে বা ইভেন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, এমনকি ছোট্ট চাকরিও করে, তার হয়তো চাল ডাল না, কিন্তু তার হয়তো রাস্তাঘাটের দরকার, তার হয়তো শিক্ষা, স্বাস্থ্য, স্পেশালি আরও বড় উপর লেভেলে যান, যেমন ধরুন আপনি বিদেশ যাবেন, আপনার ইউ ওয়ান্ট এ গুড ইমিগ্রেশন, আপনার বিপদ আপদে আপনি থানা, আপনার ল অ্যান্ড অর্ডার, আপনাকে রাষ্ট্র বা কোনো একটা রাজনৈতিক দল আপনাকে হয়রানি করছে, আপনার কোর্টস, এই যে জুডিশিয়ারি, এই ইনস্টিটিউশনগুলো, এনবিআরও কিন্তু হয়রানির একটা উৎস, দুদক হয়রানির একটা উৎস, আমাদের ল এনফোর্সমেন্ট, তাই না? আমরা মানে বড় পরিসরে এগুলি নিয়ে আলোচনা করব, যেহেতু আপনারা পলিসি সামিট করেছেন, সেখানে আপনি কি পার্সনদের একজন ছিলেন, আমরা যেটা জেনেছি। এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই। জামাত জান্নাতের টিকিট দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, আর বিএনপি কি মানে ফ্যামিলি কার্ড দিয়ে ভোট কেনার চেষ্টা করছে কিনা? ধন্যবাদ। আমি একটা জিনিস একটু সংযোগ করি এখানে, দর্শকদের উদ্দেশ্যে বলি ওয়ারেস ভাই সম্পর্কে। নির্বাচন নিয়ে 18 নির্বাচনের পর খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, ওই যে ভাই বললেন যে হয়তো অনেক বেশি ভিজিবল হয়ে ওঠেনি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে। এবং আমার সত্যিই মনে পড়ছে সময়গুলোর কথা, যে প্রচুর ঝুঁকি নিয়ে নানাভাবে আমি প্রায় বলি যে এই গণ অভ্যুত্থান সফল হলো কেন, অনেকে মনে করেন জুলাই আগস্টে সব হয়েছে। ইটস নট ট্রু। প্রচুর মানুষ তার জায়গা থেকে কাজ করে গেছেন ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর। আচ্ছা, এখন ওই কার্ড নিয়ে, ফ্যামিলি কার্ড নিয়ে জনাব তারেক রহমানের একটা বক্তব্য, ইনফ্যাক্ট আমি একটু জাস্ট, যেটা আমার কানে এসছে, আমি ডিফেন্ড করার জন্য বলছিলাম। মানে এটা আমি একমত যে এটা 2000 বা 2500 যদি টাকা দেওয়া হয়, পণ্য না দিয়ে টাকা দেওয়াই উচিত বলে আমি মনে করি। কারণ এই পণ্যকে মানে আপনি যদি আবার নতুন করে ডিস্ট্রিবিউশন করতে চান, এটা আরেক মারাত্মক এক আমলাতান্ত্রিক, খুব ছোটোবেলায় আগে রেশনিং দেখেছি আমরা, শুনেছি এগুলোর কথা, এগুলো দিয়ে আপনি আসলে ম্যানেজ করতে পারবেন না। তার সাথে টাকা এখন আপনি যেহেতু ই মানি পাঠাতে পারেন, আপনি ইলেকট্রনিক মানি খুব ইজিলি পাঠিয়ে দিতে পারেন টার্গেট গ্রুপের কাছে। তো টার্গেট গ্রুপের কাছে পৌঁছানো গেলে সবচেয়ে ভালো। তার মানে আপনি আইডেন্টিফাই করবেন আপনি পভার্টি লাইনের, বা আপনি একটা ঠিক করেন যে এটা অ্যাবসলিউট পভার্টি না সাধারণ পভার্টি, বা কাকে দেবেন। ধরুন 4 কোটির মধ্যে 2 কোটিকে দেবেন। জনাব তারেক রহমান একটা কথা বলেছে, আমার মনে হয় এটা ইজ এ ব্রিলিয়ান্ট আইডিয়া। আপনি সবার জন্য এন্টাইটেলড বলছেন, কিন্তু আপনি বলছেন আমার পরিবার তো এটা নেবে না। যেমন ধরুন আমার পরিবার নেবে না, তো আপনার পরিবারও নেবে বলে আমি মনে করি না, ভাইয়ার পরিবার, আমাদের কারো পরিবার এটা নেবে না। অসংখ্য দর্শক আছেন যারা শুনছেন, তারা জানেন যে আমি এটা পাবো, কিন্তু আমি এটা নেব না। তাতে যেটা হবে আমার মনে হয় যে এটা অনেক সেভিংস এবং অনেকটা কমে যাবে। আমাদের মধ্যবিত্ত পরিবারও এই 2000 টাকা সরকারের কাছ থেকে পাবো, যদি সরকার এটা বলে আপনার যদি খুব জরুরি প্রয়োজন না হয়, আপনি যদি না নেন, তাহলে আমরা আমাদের রিসোর্স অন্যান্য জায়গায় অ্যালোকেট করতে পারবো। আসলে এটা দেয়া একটা জায়গায় খুবই জরুরি। মানে লেজির যে আলাপটা আছে, ওয়েস্টে যে ফর্মের ওয়েলফেয়ার আছে, সেটা আসলে হতে পারে, কিন্তু আমাদের নেসেসিটি একটা অকল্পনীয় রকম। আমি একটা ছোট উদাহরণ দেই। মানে আমরা শেখ হাসিনার সময় যেটা, বিশেষ করে অ্যাবসলিউট পভার্টি যেটা, সেটার পার্সেন্টেজে চুরি আছে। মানে ওই তারপরও এটা যে পরিমাণ সংখ্যা শেষ পর্যন্ত ছিল, মানে আমি মনে করি এটা ইভেন এখনকার পর্যায়ে এসে এটা আবার 20%-এর কাছে চলে গিয়ে থাকতে পারে। তো এখন সমস্যা যেটা দাঁড়ায়, যে আমি একটা সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করেছি, আমরা তো আসলে অনেকে দারিদ্র দেখি নাই, জানি না ওয়ারেস ভাইয়েরও দেখার কথা না, কারণ আপনাকে ওই জায়গায় যেতে হবে। আমি ঘটনাচক্রে দেখতে হয়েছে। আমি যেহেতু একটা সরকারি মেডিকেল কলেজে পড়েছি এবং বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটালটায় পড়েছি, ও আমাদের হসপিটালে এমন রোগী এসছে যে জাস্ট কয়েকটা অ্যান্টিবায়োটিক কিনতে পারে। এই যে আমরা একটা ডেটা শুনি না, যে প্রতি বছর চিকিৎসা ব্যয় মেটানোর জন্য আমাদের 50-এর বেশি, মানে 60-65 লক্ষ মানুষ পভার্টি লাইনের একটু উপরে উঠেছিল, সে নিচে নেমে যায়। সো এই রকম অ্যাবসলিউট পভার্টি আমাদের আসলে আছে। এখন সেই পরিবারগুলো যদি এটা যায় একটা দিক। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু হবে, গ্লোবালি এখন ফ্রি মানি দেওয়ারও একটা অর্থনৈতিক চিন্তা আছে। ইউনিভার্সাল বেসিক ইনকাম বলে একটা টার্ম, মানে আপনি মানুষের হাতে যদি টাকা দিয়ে দেন, বিশেষ করে গরিবের হাতে যদি টাকা দেন, ও তো ধরুন ভাইয়াকে আমাকে যদি 2000 টাকা দেয়, সম্ভাবনা আছে যে 2000 টাকা বাজারে যাচ্ছে না, আমার কাছে ওই টাকা খরচ না করেও থাকা সম্ভব। ওই মানুষের কাছে যখন যায়, ওটা বাজারে চলে যায়। সো এটার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। ধরুন আমি যদি 2 কোটি পরিবার 2500 করে নেয়, তাহলে 5000 কোটি টাকা প্রতি মাসে, 60,000 কোটি টাকা বছরে বাজারে মুহূর্তে যাবে। ওর এত প্রয়োজন, পাওয়ার সাথে সাথে টাকাটা খরচ করবে। ও বাজারে কিন্তু একটা বিরাট ডিমান্ড তৈরি করবে। এই ডিমান্ডের কিন্তু একটা বিরাট অর্থনৈতিক ইমপ্লিকেশন আছে। এটাকে কিন্তু শুধুমাত্র সাহায্য হিসেবে ডক্টর জাহিদ, আমি যদি আপনাকে একটা পয়েন্ট দেই, যে
শেখ হাসিনার সময়ে, পতিত শেখ হাসিনার সময়ও তিনিও কিন্তু আপনার ট্রাক সেলের মাধ্যমে 1 কোটি পরিবারকে সহায়তা করেছিলেন। সেটার কি কোনো ইম্প্যাক্ট আসলে ছিল? সেটার কি প্রপার ডিস্ট্রিবিউশনটা ছিল? ওই জন্য বললাম আমি, প্রথম কথাটা হচ্ছে পণ্য দেওয়ার পক্ষপাতে আমি একেবারেই না। একটা উদাহরণ দিই আপনাকে। আপনি এমন একজন গরিব মানুষকেই চাল ডাল দিলেন, ধরুন ওনার একটা ঔষধ কেনা এত জরুরি, ওনার ভাত কম খেতে হবে, উনি করবেন কি কম দামে চাল বাজারে বেচে দিবেন। আচ্ছা, আমাদের পুলিশ বাহিনী রেশন পায় না? আপনি দেখবেন পুলিশরা রেশন বিক্রি করে দেয়, সরকারি কর্মকর্তারা পায়, যারা পায় বাজারে বিক্রি করে দেয় বেশিরভাগই। আমি দেখেছি, আপনি দেখবেন রেশনের একটা আলাদা বাজার আছে। তার মানে ওনার ওর চাইতে অন্য প্রয়োজনটা বেশি আছে, সরকার তাকে দিচ্ছে চাল ডাল তেল নুন, তো উনি ওটা বিক্রি করে দিচ্ছেন। তার চাইতে বরং টাকা দেওয়া ভালো, ওই জন্য বলছি। আর ওই যে টার্গেট গ্রুপের কাছে যাওয়া নিয়ে উনি তো বলছেন সবাই টার্গেট গ্রুপ, যারা নেবে না বাকিরা যারা নেবে। আর আমি বলি যে যার প্রয়োজন নেই তিনিও যদি নিয়ে টাকাটা খরচ করেন, যদি এই টাকাটা যোগান দেওয়া যায় ঠিকঠাক মতো, এটার একটা বিরাট অর্থনৈতিক ইমপ্লিকেশন আছে। একটা ছোট উদাহরণ দিই। ধরুন এমন একজন নিলেন যার এত জরুরি না, তার এত চাল ডাল কিনতে হলো না, কিন্তু তিনি একটা বাচ্চার জন্য চকলেট কিনলেন। ধরুন দেখবেন দেশে এই চকলেটের একটা এক্সট্রা ডিমান্ড তৈরি হলো, একজন নতুন উদ্যোক্তা তৈরি হবে, হাতে তুলে দিতে পারেন, সেটার কিন্তু একটা বিরাট অর্থনৈতিক ইম্প্যাক্ট আছে আমি মনে করি। ওকে। আর এই যেটা অন্য যে প্রশ্ন করছিলেন, হ্যাঁ জামায়াতের টপ জায়গা থেকে আমরা দেখি নাই, কিন্তু জামাত তার ক্যাম্পেইনে জামাতের টিকিটের মতো এত ক্রুডভাবে না বললেও এর কাছাকাছি কোনো না কোনো ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করছে, এটা ফ্যাক্ট। কারণ নির্বাচনে তো আসলে ন্যারেটিভ তৈরিটা ম্যাটার করে, ন্যারেটিভ ম্যাটার করে। যেমন ধরুন আমি প্রায় ন্যারেটিভের ক্ষেত্রে বলি, ভারতে ন্যারেটিভ হচ্ছে বিজেপি গোরক্ষা করে, ওর গরু রক্ষা করার জন্য মানুষ টানুষ মেরে ফেলেছে, অথচ প্রতি বছর টপ 3 বিফ এক্সপোর্টিং কান্ট্রির মধ্যে কিন্তু বিজেপি আছে, মানে ইন্ডিয়া আছে, কিন্তু উনি এই ন্যারেটিভ তৈরি করে ফেলতে পেরেছেন। তো সো ন্যারেটিভ সবসময় ফ্যাক্টের উপরে ডিপেন্ড করবে, নট নেসেসারিলি। সো তারা এটা করছেন। আবার এটা যে মধ্যে যে বসেই আছেন তা না, তারা এক ধরনের সুশাসনের কথা বলছেন, দুর্নীতি কমানোর কথা বলছেন, এবং পলিসির ব্যাপারে তো বলছেন, চুলচেরা বিশ্লেষণ হতে পারে, কিন্তু পলিসির কথাও বলছেন। তো সব কিছুর একটা মিক্সড, কিন্তু যেহেতু তারা একটা ধর্মভিত্তিক রাজনীতি দীর্ঘদিন থেকে করেছেন, তাদের একটা ভোট ব্যাংক এভাবে আছে, তারা ওইভাবে চেষ্টা করছেন। বিএনপি জায়গা থেকে যেটা হচ্ছে, তারা এই জিনিস কর্মসূচিকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আবার যে অন্য সমালোচনা করছেন না তাও না, তারা জামাতের 71 নিয়ে, তারপরে এই ধর্মের এই ব্যাপার নিয়ে, কিন্তু আমি একটা জিনিস মনে করি, সময় যত যেতে থাকবে, যেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক, সেটা হচ্ছে আমরা এই পলিসি ডিবেটগুলো বেশি হওয়ার কথা ছিল। তোমার এটা কি পারো, তুমি কি 6 to 8% হেলথের সম্ভব, কিভাবে সম্ভব, আমার ট্যাক্স জিডিপি রেশিও কত, আবার তুমি 2 কোটি মানুষকে চাকরি দেবা, বিএনপিকে বলছো তুমি এটা কিভাবে দেবা, আমাকে ব্যাখ্যা দিতে হবে, বা তোমার এই যে ফ্যামিলি কার্ডের, এই আলাপগুলো হলে বেস্ট হতো। কিন্তু আমি খুব দুর্ভাগ্যজনকভাবে দেখছি আমরা ইডিওলজিক্যাল ডিবেটে ঢুকে যাচ্ছি। এটা আমি 5 আগস্টের পরই এই ধরনের একটা অনুমান করছিলাম। এটা যদি হয় তাতে বিপদ কি জানেন, মানে রাজনীতি তো দুভাবে হয়, একটা হচ্ছে এই ইডিওলজিক্যাল ডিবেট, আরেকটা হচ্ছে ওয়েলফেয়ারের ডিবেট। তো যদি ওইটাই ঢুকে যায়, ওয়েলফেয়ারের আলাপ আসলে আর খুব বেশি শেষ পর্যন্ত থাকে না। শেষ পর্যন্ত এই টিকিট, তুমি দোজখে যাওয়া না বেহেশতে যাওয়া, তুমি স্বাধীনতার পক্ষে না বিপক্ষে শক্তি, আমরা চাই বা না চাই, এগুলোই মাঠে এখন প্রধান হচ্ছে। যত দিন যাবে আমি মনে করি এগুলো আরও বেশি স্ট্রঙ্গার হয়ে। ধন্যবাদ আপনাকে ওয়ারেসুল করিম। আপনারা যে পলিসি সামিট করেছেন, সেখানে আপনারা একদম টপে রেখেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা হবে। আপনারা এই দিকটাকে ফোকাস করছেন, আবার একই সাথে আপনারা চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলোর কথাও বলছেন। এটা কি আপনারা পার্টিকুলার কোনো দলকে ইঙ্গিত করে বলছেন? চাঁদাবাজিটা কি আসলে আমাদের অর্থনীতির জন্য কি বড় সমস্যা কিনা, নাকি এটাকে রাজনৈতিক কারণে একটা হাইপে নিয়ে যাচ্ছেন আপনারা? থ্যাংক ইউ শফিক ভাই। প্রথম কথা হচ্ছে, আপনি যখন আপনারা বলছেন, আমি কিন্তু জামাতকে রিপ্রেজেন্ট করছি না, মানে আপনারা একটা পলিসি দিয়েছেন, সেখানে আপনি কি মেকারদের একজন। নো ডাউট যে দিস ইজ ট্রু, যে আমি জামাতের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জামাতের ইকোনমিক পলিসি প্রেজেন্ট করেছি, এবং আমি আই স্ট্যান্ড বাই ইট, অসুবিধা নেই। আমার কথা হচ্ছে, আপনার মূল আলোচনা যাওয়ার আগে আমি সামনে একটু শেষ করি অ্যাবাউট দ্য কার্ডস অ্যান্ড এন্টাইটেলমেন্ট। ধরুন আমি যেটা বলেছি লেজি সলিউশন, মানে আমরা এখন বাংলাদেশে 18 কোটি মানুষ বা 17.5, উই নিড স্মার্ট সলিউশনস, তাই না? রিসোর্স লিমিটেড, এটা ঠিক যে অ্যাকিউট পভার্টি আছে, এক্সট্রিম পভার্টি, এবং তাদের জন্য টার্গেটেড ওয়েতে যদি রেশনিং, ইভেন ফুড গ্রেইনসও যদি দেওয়া যায়, ফুড স্ট্যাম্পের মতো, দ্যাট কুড ওয়ার্ক। এবং আমি মনে করি কোনো বাসা, কোনো ফ্যামিলিতে হয়তো 5,000, 10,000ও দরকার হতে পারে, কারো 2,500 জায়গায়। সেখানে আপনি বলবেন যে আমি এটাকে বিভিন্ন ধরনের ব্যান্ডে তাদের ভাগ করব, যে অ্যাকিউট পভার্টি কারা, ফ্যামিলি সাইজ আবার তার উপর ডিপেন্ড করে। যে আপনি বলেছেন যে পভার্টির এক্সপিরিয়েন্স নেই, আমি একজন স্কুল শিক্ষকের পুত্র, এবং আমাদের ফ্যামিলিতে আমরা রেশন পেতাম 6.5 জন,
মানে ওই অপ্রাপ্ত বয়স্কদেরকে অর্ধেক ধরে 6.5 জনে মাঝে মাঝে কখনো 13 কেজি গম, আবার কখনো কখনো 26 কেজি, মানে প্রতি 14 দিনে। তো 26 কেজির সময় তো ভালোই হতো, মানে এর সাথে চিনি, সয়াবিন তেল এগুলো ছিল। সো এটা কিন্তু কাজ করে, কিন্তু এগুলো পার্মানেন্ট কোনো সলিউশন। এটা এখন বাংলাদেশে ওই ধরনের মানে ওই সেকশনে কিছু মানুষ আছে, কিন্তু এটা তো ধরুন 74-75 মতো অবস্থা না। আমি মনে করি এটা এখনও মেবি পলিসিটা ওনাদের মধ্যে ইভলভিং। আমি তারেক রহমান সাহেবকে এখনও ফেয়ার ক্রেডিট দিতে চাই যে আমরা, মানে ইন অল ফেয়ারনেস, আই ওয়ান্ট টু গিভ হিম দ্য বেনিফিট অফ দ্য ডাউট, যে উনি হয়তো পলিসিগুলো নিয়ে ইভলভিং হচ্ছে, উনি চিন্তা করছেন। আমি একটু যোগ করি, সেটা হলো ওনারা তো এটা দিয়ে বসে থাকছেন না, অন্যান্য যেগুলোর কথা বলছেন না, ওনারা তো হেলথে কি করবেন, ওনারা এমপ্লয়মেন্টের জন্য কি করবেন সেগুলো বলছেন। আচ্ছা, এবং এটাও উনি কিন্তু রিফাইন করবেন। আমি শিওর উনি বলবেন না যে সেদিন একজন ছাত্র নেতাকে বলতে শুনলাম, যেমন কি প্রধানমন্ত্রীর মানে সংসার, মানে স্ত্রীও পাবেন, হয়তো ওনারা এখান থেকে সরে আসবেন। যাই হোক, এটা আমি মনে করি না যে এটা ফান্ডামেন্টাল কোনো সাবস্ট্যান্টিভ ইস্যু। অ্যাকিউট পভার্টি অ্যাড্রেস করার জন্য জামাতের প্যাকেজেও কিন্তু থাকার কথা এক্সট্রিম পভার্টি, যে তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন, অনেক সময় প্রয়োজন হয়। ইভেন এই যে রেশনিং রিলিফ তো আমেরিকাতেও হয়। আমরা চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছিলাম। যে পলিসি সামিটে 1 নম্বরে বলা হয়েছে যে গভর্নেন্স যদি, মানে সুশাসন, দুর্নীতি দুঃশাসন, এই দুটো যদি আপনি দূর করতে না পারেন, তাহলে মানুষের অর্থনৈতিক মুক্তি দেওয়া সম্ভব না। কারণ আমরা কিন্তু নির্বাচন এটাই প্রথম না, আমরা আরও 12টা নির্বাচন পেয়েছি, এদেশে সরকারও ছিল, বাজেটও হয়েছে, এবং ইকোনমি সাইজও মোটামুটি গ্র্যাজুয়ালি গ্রো করেছে। এখন জামাত মনে করে যে মানুষ মুক্তি চায়, তারা কিন্তু এটাকে বলেছে যে একটা মুক্তির সনদ, ইজ ফ্রিডম চার্টার। কোত্থেকে মুক্তি চায়? সে দুর্নীতি দুঃশাসন, ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব, আগ্রাসন, এই 6টা জিনিস, এগুলো থেকে সে মুক্তি চায়। সবার আগে দেখুন দুর্নীতি দুঃশাসন, কারণ এগুলো যদি আপনি সলভ করতে না পারেন, আমাদের এখন যে পরিমাণ ট্যাক্স জিডিপি রেশিও, আমরা যদি আরও ট্যাক্সও করি, মানে মানুষের পুরো ইনকামটাও যদি ট্যাক্সে নিয়ে আসি, স্টিল আমরা এগুলো সলভ করতে পারবো না। কারণ আপনি যে টাকা খরচ করছেন, আপনি দেখুন আজকে আমি দেখলাম আজ সকালে পত্রিকায় যে 42,000 কোটি টাকা আমরা শুধু বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া হিসেবে দিচ্ছি। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, যে 42,000 কোটি টাকা যদি আমি ভর্তুকি দেই শুধু ক্যাপাসিটি চার্জের জন্য প্রতি বছর, তাহলে আমার স্বাস্থ্যে কোথায় টাকা থাকবে? আর এটা শুধু আমি ক্যাপাসিটি চার্জ, তার সাথে আপনি পিডিবির লোকসান ধরুন, ঢাকা ওয়াসা, চিটাগং ওয়াসা, আমার বিপিসি, রেলওয়ে, বিআরটিসি, এখানে যে ডিপোতে শত শত গাড়ি পড়ে থাকে, বিআরটিসির রিপেয়ার ওয়ার্কশপ, রেলওয়ে, মানে কি পরিমাণ লোকসান হচ্ছে। 49টা স্টেট ওন্ড এন্টারপ্রাইজ, তাদের সম্মিলিত লোকসানের পরিমাণ প্রতি বছর কম্বাইন্ড লোকসানের পরিমাণ প্রায় 29,000 কোটি টাকা। যাক, তো এই জন্য তারা বলেছে যে আমাদের অ্যাট দ্য টপ, এখানে দুর্নীতি দুঃশাসন বলতে শুধু ঘুষ টুস না, যে নির্বাচন যেমন হতে হবে, ইলেকশন মাস্ট বি ফেয়ার। কারণ আমরা যদি জবাবদিহিতার আওতায় কাউকে আনতে হয়, তাহলে ওই থ্রেটটা থাকা ইম্পর্টেন্ট, যে ইফ ইউ ডোন্ট ডু এ গুড জব, তাহলে আপনাকে আমরা পরের বার চেঞ্জ করবো। এখন পাবলিকের হাতে যদি তাদেরকে যদি এম্পাওয়ার না করি, নির্বাচন কমিশন যদি দলীয়করণ হয়, বিচার বিভাগ যদি দলীয়করণ হয়, পুলিশ যদি দলীয়করণ হয়, এনবিআর এবং এসএসসি রাষ্ট্রের রেভিনিউ কালেকশনের বদলে যদি আমি বিরোধীদেরকে ধাওয়া করার জন্য, বিরোধীদেরকে হয়রানির হাতিয়ার হিসেবে, টুল হিসেবে ইউজ করি, যেটা বাংলাদেশের গত 17 বছর 15 বছর ভালোভাবে হয়েছে, আগেও হয়েছে, এরশাদ সাহেবের আমলে স্বৈরাচার ছিল, এর বঙ্গবন্ধুর মানে ইনিশিয়াল পিরিয়ডে ছিল, ইভেন সো কল্ড গণতান্ত্রিক সময়েও কিন্তু দলীয়করণ থেকে আমরা মুক্তি পাইনি। সো এখান থেকে তারা বলেছে যে আমরা সবার আগে প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। তারা কিন্তু শুধু প্রধানমন্ত্রী বা নির্বাচন বা এমপি এগুলো না, পার্লামেন্ট না, যে পার্লামেন্টারি কমিটিগুলো অ্যান্ড দ্য ইনস্টিটিউশনস, যেমন নির্বাচন কমিশন, ইউজিসি, পাবলিক সার্ভিস কমিশন, বিটিআরসি, বিআরটিসি, এই যে আমরা এই যে বিল্ডিংয়ে বসে আছি, বিএসএসসি, স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, বিজেএমসি, বিটিএমসি, এই সবগুলোতে ব্যাপক দুর্নীতি আছে। দুর্নীতি কোথেকে হয়? স্বজনপ্রীতি থেকে হয়। এখন বাংলাদেশে হাজার হাজার স্কুল আছে, শত শত ইউনিভার্সিটি আছে, দেখুন 181টা ইউনিভার্সিটি আছে। এর মধ্যে যদি আপনি দলীয়ভাবে নিয়োগ দেন, তাহলে তো শিক্ষার অবস্থা খারাপ হবে। আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষক, সেখানে নিয়োগের ক্ষেত্রে আপনি দেখুন আমরা কেন পেরে উঠছি না। আমার যে কথা আগেরবার শেষ করতে পারি নাই, যে 23 লক্ষ যুবক যুবতী মার্কেটে আসে, দে কাম টু দ্য মানে ওয়ার্কফোর্স। আমরা 23,000, যেটা আমি বিভিন্ন অনুষ্ঠানে আগেও বলেছি, 23,000টা ডিসেন্ট জব নেই শফিক ভাই। বিসিএসে 3-4 হাজার, আর কোথায় কটা আপনি দেখুন। তাহলে এই 23 লক্ষের কাছে আমি কোন ফিউচারটা রেখে যাচ্ছি? ওকে, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর জাহিদুর রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি জনসভায় লাখো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন যে তার দল ক্ষমতায় গেলে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি সফল করা হবে, একই সাথে 50 কোটি গাছ লাগানো হবে। এটা কতটা বাস্তবসম্মত? ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে প্রশ্ন ছিল
যে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলছেন যে 20,000 কিলোমিটার খাল খনন করবেন তার দল ক্ষমতায় গেলে, এবং একই সাথে 50 কোটি গাছ লাগাবেন। আমার কাছে খুব অসম্ভব মনে হয় আপনি বলছেন। তার আগে আমি একটু কথা বলে রাখি, সেটা বিএনপি জামায়াত সহ প্রত্যেক দলকে করতে হবে, সেটা হলো তাদের এগুলোর ব্রেকডাউন দিতে হবে। তারা কিভাবে করবেন, কিভাবে ফাইন্যান্স আসবে, এটা জরুরি। মানে আপনার আগে যা হয়েছে বাংলাদেশে, এটা এখন আর হওয়া উচিত হবে না। কারণ এই ইনফর্মড ডিসিশন আমরা প্রায় বলছি, মানে ভোটাররা যাতে ইনফর্মড ডিসিশন নিতে পারেন, সেই রকমভাবে সব তথ্যপত্র জনগণকে দিতে হবে। পরস্পরকে বলার আগে, চাওয়ার আগেই করতে হবে। এখন ধরুন বাংলাদেশে খালের একটা বিরাট খাল খনন করা আছে টু সাব এক্সটেন্ট। দখল হয়ে গেছে, অনেক ক্ষেত্রে দখল হয়নি, আছে, দূষণ হয়ে গেছে, ওটা যথেষ্ট গভীর না, ওইটা এখন খুব বেশি কাজ করা যায় না, এটা নিয়ে এইসব ঘটনা আছে বাংলাদেশে। আমি মনে করি খাল খুবই জরুরি ভিত্তিতে এই কাজটা করা দরকার। আমাদের ট্রান্সপোর্টেশন তো আছে, আমাদের পানির রিজার্ভার হিসেবে এটা থাকা দরকার। আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমাদের আসলে এখন পানি ঠিকমতো পাওয়াই যাচ্ছে না। মানে গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে বলা হয় যে আপনি এটা পারতপক্ষে ধরবেন না, এটা একটা রেডিমেড পানির সোর্স, এটা আপনি এমার্জেন্সি সময় একটা যুদ্ধ বেঁধে যেতে পারে, তো তখন আপনি কি করবেন? আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আপনি কাজ করতে পারছেন না। কিন্তু আমরা ঢাকা সহ সারা নর্থ বেঙ্গলে তো আসলে বহু নিচে গিয়েও পানি ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমরা বিশেষ করে ওই যে শুষ্ক সময়ের বোরো ধান করার জন্য আমাদের যে পরিমাণ পানি আমরা ওখান থেকে তুলেছি, এটার মাসুল আসলে দিতে শুরু করব। সো এটা করা যাবে। তারপরও আমি আসলে তাদের কাছ থেকে ব্যাখ্যা জানতে চাই, তারপর আসলে বলাটা ইজিয়ার হবে। আর 50 কোটি গাছ 20 কোটি মানুষের দেশে 5 বছরে আমার কাছে সম্ভব ভালোভাবেই মনে হয়, যদি আন্তরিক হন। মানে আমরা জনাব তারেক রহমানের ক্ষেত্রে খেয়াল করব যে তিনি পরিবেশের ব্যাপারে হয়তো উনি দীর্ঘদিন একটা ডেভেলপড কান্ট্রিতে থাকার কারণে এই কনসাসনেসগুলো আছে। উনি যে কাগজটা তার নির্বাচনী ক্যাম্পেইন করছেন, নামটা ভুলে গেছি, যাই হোক একটা নামে তারা এটাকে ডাকেন, আর বাংলাদেশে একটা কোম্পানি করেছে যার মধ্যে অনেকগুলো সিডস থাকে। আপনি কাগজটা যদি ফেলে দেন, ওটা মাটিতে গিয়ে ওখান থেকে গাছ গ্রো করে। আমি বলছি না এতে যে অনেক রেভলিউশনারি কিছু হচ্ছে, এটাতে আপনি ওনার মেন্টালিটি বুঝতে পারছেন। বায়োডিগ্রেডেবল না, ওই কাগজটার মধ্যে এমনভাবে তৈরি, ওর মধ্যে ছোট ছোট সিডস লাগানো থাকে। আপনি এটার পর যখন লিফলেট দিলেন, লিফলেটটাকে যদি ফেলে দেয় মাটিতে, ওই সিডস থেকে গাছ হবে। এতে দেশে গাছে ভরে যাবে তা না, ইটস এ সিম্বল যে উনি পরিবেশের। গাজীপুরে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা একটু ওনার বক্তব্যটা শুনে আসছি যে উনি ভোটারদের উদ্দেশ্যে কি বলছেন এই গভীর রাতে। পরিকল্পনা গ্রহণ করেছি এই খেটে খাওয়া মানুষদের জন্য, যেই মারা খেটে খায়, কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দেব যেটির নাম ফ্যামিলি কার্ড। এবং সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়। কেমন লাগলো পরিকল্পনা? আচ্ছা, এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে না, চাষাবাস করে মানুষ, বহু কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই, এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব, যাতে করে কৃষক ভাইদের উপকার হয়। এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য, এই যে গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি, এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে। যেমন আপনাদের এইখানে জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে, এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন, তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টস আছে, বাট সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য, তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনায়, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি।
জি, কিছু পরিকল্পনা মানে দেশব্যাপী, আবার কিছু পরিকল্পনা উনি ওনার ওই গাজীপুরের যে specific। সমস্যা আছে সে সমাধানের পথ তিনি বাতলে দিলেন। আমরা একটু ডক্টর ওয়ারেসুল করিমের কাছে যাই। জনাব ওয়ারেসুল করিম, আজকে দেখলাম যে জামায়াতের আমির তিনি দক্ষিণ পশ্চিম এলাকা সফর করছেন দেশের, সেইখানে তিনি কড়া ভাষায় বলছেন যে আপনি কে যে আপনি নারীর গায়ে হাত তুলবেন, নারীকে নিয়ে কটাক্ষ করবেন, নারীকে হেনস্থা করবেন, দাঁত ভাঙা জবাব দেয়া হবে। এটা কিসের প্রেক্ষিতে বললেন? এবং জামাতের আমিরের জামালপুর সফর ছিল বুধবার, সেটা বাতিল করা হয়েছে। 31শে জানুয়ারি ঢাকায় নারীদের নিয়ে মহাসমাবেশ করবে জামাত। হঠাৎ করে এই কথা এবং এই কর্মসূচি কেন, কি মনে হচ্ছে আপনার কাছে? আমার মনে হয় ব্যাপারটা একটু উদ্বেগের, কারণ একদিকে আমরা সবাই নারী স্বাধীনতা চাই এবং স্পেশালি যারা এডুকেটেড কমিউনিটি নিজেদেরকে প্রোগ্রেসিভ দাবি করেন, তারা বলেন যে জামাত ইজ নট ফরওয়ার্ড এনাফ। মানে জামাত কিন্তু নারী ইস্যুতে জামাতকে অভিযুক্ত করা হচ্ছে যে তারা নারী স্বাধীনতা, নারী শিক্ষা, নারী প্রার্থী দেয়া, নারীদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়ে আসা ইত্যাদি ব্যাপারে জামাত অত অগ্রণী ভূমিকা পালন করছে না। বাট একই সময়ে জামাতের যখন নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে, অথবা কোরআন শরীফেরই হয়তো আসর বসাচ্ছে বা কোরআন পড়ানোর উসিলা করে ভোটের ক্যাম্পেইন করছেন, যেটা হুইচ ইজ এ লেজিটিমেট গেম, হুইচ ইজ এ ভেরি ফেয়ার গেম। আপনি খেলার মাঠ থেকে শুরু করে চায়ের দোকান, কোরআন শরীফ হোক, বইয়ের স্টাডি সার্কেল হোক, পত্রিকা পাঠের আসর হোক, যে কোনো জায়গায় কিন্তু আপনি ভোটের, কারণ আমাদের অ্যাওয়ারনেস দরকার এবং আমরা চাই যে মানুষ একটা ইনফর্মড ডিসিশন নিক, তাই না? সে জামাতকে চুজ করুক আর বিএনপিকে চুজ করুক, তার সিদ্ধান্তটা দুই পক্ষের সাথে আলাপ আলোচনা করে। আপনি যদি নারীদের কাছে পৌঁছাতেই না দেন, এবং বাংলাদেশের নারীরা তো ইউজুয়ালি কনজারভেটিভ, আর জামাতের নারীরা তো আরও কনজারভেটিভ যারা জামাত করে, তো জামাত কর্মীরা, জামাতের কিছু মহিলা তারা ঘর থেকে বেরিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে যুবদল বা বিভিন্ন আমি এর আজকের ঘটনা জানি না, বাট গত গত কয়েক সপ্তাহে কয়েকটা ইনসিডেন্ট কিন্তু এসছে যেখানে গায়ে হাত তোলার মতো ঘটনা, তাদের সাথে কাড়াকাড়ি, ধস্তাধস্তি, এগুলো কিন্তু ভিডিওতে দেখেছি। সো ইটস আনফরচুনেট, এবং আমি মনে করি তারেক রহমান সাহেবের এটা হি শুড প্রিভেইল। কিন্তু জামাতের মহিলা কর্মীরা কারো ব্যক্তিগত তথ্য, মোবাইল ফোন নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড, এই অভিযোগ তো তাদের বিরুদ্ধে আছে, এটা তারা করতে পারেন কিনা? না, এগুলো করতে পারে না, এগুলো অবশ্যই করতে পারে না। তবে আমি মনে করি এসব জিনিস একেবারেই মাইনর। জামাতের আপনাকে মনে করতে হবে, যেমন ধরুন বিএনপিকে আপনি আক্রমণ করবেন, আপনি একটি ঘটনায় বিএনপির কোনো কর্মী হয়তো আরেকজনের বাড়িতে অবৈধ অনুপ্রবেশ করেছে, এটা যদি বিএনপির কেন্দ্রীয় সেন্ট্রাল কোনো পলিসি না হয়, আমি অন্তত বিএনপিকে সেটা অ্যাকিউজ করবো না। কারণ সব দলেই কিন্তু একটু বাড়াবাড়ির ব্যাপার আছে, বিকাশ নাম্বার কেন চেয়েছে বা চেয়েছে কিনা, এসব ভিডিও বানোয়াট হতে পারে। ফর এক্সাম্পল, আমি জাস্ট ক্যামেরাম্যানকে ডেকে যে আমি অভিযোগগুলো এটা করবো, যিনি অভিযোগটা করেছেন যে নারী, একজন পুরুষ, আমি দেখলাম, আমরা কিন্তু ভিডিওতে ওই বিকাশ নাম্বার চাচ্ছে এটার ভিডিও কিন্তু আপনি দেখেননি। আপনি দেখেছেন একজন বলেছে আমার কাছে চেয়েছে, আর আমি আমার বাসায় ক্যামেরাম্যান ডেকে বলতে পারি যে আমার কাছে তো ইত্যাদি জিনিস চেয়েছে, যে স্যার আপনার কত টাকা দরকার, স্যার আপনি এই পদে যাবেন কিনা, আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চান, আপনি আমাদেরকে ভোট দেন, আমাদের জন্য কাজ করেন। এই ধরনের জিনিসের এগুলোর যেটা প্রমাণ করা যায় না, আমি মনে করি ন্যাশনাল স্পিয়ারে আমরা আমাদের ইম্পর্টেন্ট টাইম, যেটা জাহিদ ভাই বললেন যে উই শুড বি ডিবেটিং অন পলিসিস। সো আর ইভেন যদি করেও থাকে, এই যে বিকাশ নাম্বার চাওয়া বা এই টাকা দিয়ে ভোট কেনা, এটা নিশ্চয়ই জামাতের সেন্ট্রাল প্ল্যাঙ্ক না, জামাতের কেন্দ্রীয় কর্মসূচি না। জামাতকে আক্রমণ করার বা জামাতকে সমালোচনা করার আপনাকে আরও সাবস্ট্যান্টিভ ইস্যু বের করতে হবে। ফর এক্সাম্পল, আপনি বিএনপির কথা ধরুন, বিএনপি আমি মনে করি যে তারেক সাহেব এখন যেটা বললেন, আবারও ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদি, আমি মনে করি এটাকে বলা যায় যে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, মূল প্রবলেমটাতে হাত না দিয়ে, বাবা মূল প্রবলেম যেটা আমেরিকায় বলে ইটস দ্য ইকোনমি স্টুপিড, এই বোকা, এটা অর্থনীতি। অর্থনীতিটাই আমাদের রাজনীতিকে কন্ট্রোল করে, অর্থনীতিটাই ভোটকে কন্ট্রোল করবে। আমার আনএমপ্লয়মেন্ট, আমার বিদেশ যাওয়া, আমার ফরেন এক্সচেঞ্জ, আমার ইনফ্লেশন, খাবারের দাম, বাংলাদেশে কয়েক লক্ষ কোটি আপনার টাকা আমরা খরচ করি, প্রতি বছর 8 লক্ষ কোটি টাকা তো শুধু সরকারি খরচ করে। আর পার্সোনাল কনসাম্পশন যদি আপনি ধরেন, বাংলাদেশ কিন্তু খাদ্যে এক হিসেবে, যেটা শেখ হাসিনা বলতেন, স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদন বেড়েছে। স্টিল খাল খনন করে আরেকটু যদি খাদ্য উৎপাদন বাড়ানো যায়,
ওয়েল অ্যান্ড গুড। আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ জিয়াউর রহমান সাহেবের সিগনেচার প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল এই খাল খনন। আপনাকে একটা কথা বলি যে এর পাশে প্ল্যান্টেশন যেটা জাহিদ ভাই বলেন, এগুলো পসিবল। আমি মনে করি এটাতে জামাতেরও সাপোর্ট দেওয়া উচিত, যে উনি 50 কোটি করলে আমরা মনে করি এটা মানে 60 কোটি। জামাত নারী মহাসমাবেশ করে কি বার্তা দিতে চায়? বোঝাতে চায় যে আমরা কিন্তু উই আর নট গোনা টলারেট যে আপনার কিছু মানে আপনার, আমি মনে করি না যে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের এতে কোনো সায় আছে। বিএনপি কিন্তু পরিকল্পিতভাবে জামাতের নারীদের উপর করছেন, এটা কেউ কেউ অতি উৎসাহী করছে, কিন্তু তাদেরকে শক্ত হাতে দমন করার জন্য আমরা বিএনপির কাছ থেকে কিছু দেখতে পাচ্ছি না। আমি মনে করি ইটস রিয়েলি, আমি গ্ল্যাড আপনি এটা তুলেছেন, কারণ প্রায় 5-6 দিন আগেও আমি দেখেছি এই ধরনের ভিডিও। ইট ইজ ভেরি আনফর্চুনেট যে একটা ধন্যবাদ আপনাকে। এবং আমার মনে হয় তারা বলতে চায় যে না, আমরা সহ্য করবো না, আমরা রুখে দাঁড়াবো। এবং নারীদেরকে ঢাকায় এনে আমি মনে করি বরাবরই জামাতের ওই পর্দার মধ্যেই তাদের বিভিন্ন কর্মসূচিতে ছাত্রী, কারণ জামাতের নেতাদেরই তো মানে পরিবার পরিজন আছে, তাই না, লয়ার আছে, ডাক্তার আছে, তারা শহীদ মিনারে করুক না নারী সমাবেশ, এবং সেখানে নারীরাই বলুক তারা কতটা প্রগতিশীল দেশ দেখতে চায়, দুর্নীতিমুক্ত দেশ দেখতে চায়, আধুনিক বাংলাদেশ দেখতে চায়, জামাতের বিভিন্ন পলিসির উপর সেখানে নারীরা কথা বলুক, অসুবিধা কি? নারীদেরকে একেবারে যে মানে জামাত সম্বন্ধে লট অফ মিসনোমার আছে, ইভেন ইসলাম সম্বন্ধে মিসনোমার আছে, যে ইসলাম হচ্ছে নারীকে সাবজুগেশন করতে, যেটা আমরা মানে উন্নত বিশ্বেও শুনেছি, যেখানে জামাত বিএনপি নেই, ধরুন আমেরিকা, ইংল্যান্ড, সেখানে বলা হচ্ছে যে তোমাদের ইসলাম তো মানে ইট সাবজুগেটস ওয়েমেন, which is not true. তো সেই জন্যই আমি মনে করি এটা একটা ইসলামিক রেসপন্স, এর চাইতেও এটা একটা নারীবাদী রেসপন্স। সো আই এম গ্ল্যাড টু সি যে জামাত এখন একটা ফেমিনিস্ট প্রোগ্রাম নিয়েছে, অসুবিধা নেই, এবং এর পরেও হয়তো এটা বন্ধ হবে না, বাট এতে অ্যাটলিস্ট ওই মহিলারা কিছুটা হলো। ধন্যবাদ আপনাকে ডক্টর জাহিদুর রহমান। জামাতের যত প্রার্থী দিল সেখানে একজনও নারী প্রার্থী তাদের নেই। জামাতের ব্যাপারে যেটা প্রচলিত, তার যারা প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী আছে রাজনীতিতে, তারা বলছে যে জামাত নারীর যে স্বাভাবিক চলাফেরা সেটা জামাত করতে দিতে চায় না, এটা ক্ষতিগ্রস্ত হবে। আজকে দেখলাম জামাতের আমির তিনি নারী স্বাধীনতা নিয়ে কথা বলছেন এবং তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অর্থাৎ জামাত কি অন্য আরো 5টা ইস্যুর মতো এটাও একটা ইস্যু তারা তৈরি করছে কিনা? জামাত আসলে খুব বড় বিপদে আছে। মানে আমি জামাতের জায়গায় যদি চিন্তা করি, মানে ওয়ারেস ভাই যেভাবে ডিফেন্ড করছেন, জামাতের নেতারা তাদেরকে এভাবে ডিফেন্ড করতে পারছেন না। কেন? আপনি তো একটা ইসলামী দল, জামায়াতে ইসলামী বাংলাদেশ। আচ্ছা, আপনি ইসলামী শব্দটা কেন ব্যবহার করছেন? তার মানে আপনার কোনো এলিমেন্ট আছে, আপনি ইসলামী শরিয়া কায়েম করবেন। একসময় বলতেন আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। এটা তাদের দলীয় নীতি ছিল। জি, আপনি কি আল্লাহর আইন কায়েম করছেন? আপনি কি বলছেন? ভাইয়া দুর্নীতির কথা বলছেন, সততার কথা বলছেন। সততার পরিপন্থী প্রধান বিষয় হচ্ছে আপনি স্পষ্ট কিনা, আপনি আপনাকে ক্লিয়ার করেছেন আপনি শরিয়া চান বা চান না। স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি বলে ইন্টারন্যাশনাল রিলেশনের একটা শব্দ আছে। আপনি আসলে সুবিধা মতো কথা বলেন। উনি আজকে এই কথা বলেছেন, জামাতের আমির অন রেকর্ড বলেছেন তোমরা কামলা ঘরে আনবা নাকি রানী রাখবা। বাইরে যেসব মেয়ে কাজ করে কামলা শব্দ ব্যবহার করেছেন। রানী হচ্ছে যে ঘরে বসে থাকে, এবং যে নারী ঘরে বসে থাকে তাকে এনকারেজ করে বলছেন তাকে আমরা সম্মানিত করব বিশেষভাবে। ওটা বলেছেন একটা শ্রেণীর কাছে, কারণ একটা শ্রেণী নারীকে এভাবে দেখতে চায়। আবার উনি প্রয়োজন মতো আবার এই বক্তব্য দিচ্ছেন। ওনাদের সাথে এই নমিনেশন পাওয়া এমপি ক্যান্ডিডেটরা আমার সাথে টকশোতে বসে বলছেন শরিয়া কায়েম করবেন। আবার ওনার সাথে যখন খ্রিস্টান যে প্রতিনিধি দেখা করতে গেলে, যাতে একজন আমেরিকান ছিলেন, বেরিয়ে এসে বলছেন আমির বলছেন তারা শরিয়া কায়েম করছেন না। জামাতের যখন যেখানে যা যেভাবে প্রয়োজন তারা আসলে ঠিক সেভাবেই বলে বেড়াচ্ছেন। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, 2-3টা জায়গায় আমি একেবারেই একমত যে ধরনের হামলা হয়েছিল বিভৎস বা যতটুকু হয়েছে, ধস্তাধস্তি একটা নারীর সাথে এভাবে হতে পারে না। তারা বেআইনি কাজ যদি করে থাকেন সেটার জন্য প্রসেস আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেই ব্যাপারে তাদের কগনিজেন্সে আনা দরকার, তাদেরকে মৌখিকভাবে বাধা দেওয়া যেতে পারে। কিন্তু আমি একটা জিনিস একটু অবাক হচ্ছি, ওয়ারেস ভাই যেভাবে বললেন ক্যামেরা থাকতে হবে, তাহলে যে কালে ক্যামেরা ছিল না সেই কালে কি কোনো অভিযোগ করা যেত না? মানে ধরুন একটা সময় তো ক্যামেরা ছিল না, ফ্রেম না, একটা জায়গায় এই জিনিসটা কেন্দ্রীয়ভাবে হচ্ছে, পত্রিকা কি তখন রিপোর্ট করবে না? করবে, হ্যাঁ। আমি বলছি যে ওই বিকাশ নাম্বার চাচ্ছে, এটা কিন্তু আমরা দেখি নাই, কিন্তু আমি দেখি নাই বলে বানোয়াটও তো হতে পারে, যিনি অভিযোগটা করছেন আমি বানিয়ে বলতে পারি, বানিয়ে বলতে পারি, এটা পারি। আবার আপনি যেটা বললেন যে এটা আপনি দেখেছেন সেটা ফ্রেমড হতে পারে, কিন্তু আমি বলছি ওগুলো যখন অস্তিত্ব ছিল না তখনও থেকে থাকতে পারে, সব প্রবাবিলিটি আছে, কিন্তু আমি একেবারেই একমত। কিন্তু বলছি 2-3টে ঘটনার জন্য এত বড় একটা সমাবেশ করে এটার উদ্দেশ্য কি? আমি এটাকে খারাপভাবে দেখছি না, কিন্তু এর পেছনে যে অনেক মহৎ ব্যাপার আছে তা না। উনি আসলে মানে এখন জামাত চেষ্টা করছে বিএনপি নারীদের ওপরে
নারীকে অপ্রেস করতে চেয়েছে, নারীকে হামলা করতে চেয়েছে, এই ফ্রেমিংটা তৈরি করার জন্য। নির্বাচনে আবার একটু আগে বললাম যে আপনি গোরক্ষাকারী হতে পারেন কাগজে কলমে, কিন্তু আপনি আবার এক্সপোর্ট জি জি ন্যারেটিভ এরকমই, আপনি যদি এই ন্যারেটিভটা, ওনারা এখন এই ন্যারেটিভটা এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে নারীকে আমরা নিরাপদ রাখতে চাই। বিএনপি যেহেতু ওখানে এই ক্ষেত্রে তারা ওদেরকে দায়ী করেছেন যে তারা নারীর জন্য খুব সঠিক না। খেয়াল করুন, তাদের নারীরা সব কিছু করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন, তারা বিভিন্ন প্রফেশনে আছেন, হুইচ ইজ ট্রু। তাদের নারীরা ঘরে ঘরে ভোটের জন্য ক্যাম্পেইন করতে পারেন, কিন্তু তারা নির্বাচন করতে পারেন না। এই হচ্ছে তাদের জায়গা। তাদের নারীরা এখন কিন্তু হাই কমিশনে বিভিন্ন, আজকে আমরা আল জাজিরাতে দেখলাম জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে তখন বলছে যে আমাদের নারীরা প্রস্তুত হচ্ছে নির্বাচন করার জন্য। হ্যাঁ, জামাত মানে এটা এখন এটা স্পেকুলেশন। জামাত কি তার যে নীতি ছিল, বলে রাখি, জামাত নিজে দাবি করে এবং এটা খুবই সঠিক। আমরা খুব ছোটবেলায় দেখেছি বাড়ি বাড়ি জামাতের কিন্তু এই নারী নেত্রীরা কোরআন শিক্ষা, বয়ান, আমার মায়েদের কাছেও যে আসতে আমরা দেখেছি। সুতরাং জামাতের নারীদের সত্যিকার অর্থেই নারীদের পলিটিক্সে অংশগ্রহণ বিএনপি আওয়ামী লীগের চাইতে আমি মনে করি অনেক বেশি স্ট্রং। সো এত বছর ওনারা বলেন ওনাদের 40% সদস্য নারী, তো এত বছরও তারা যোগ্য হয়ে ওঠেন নাই। জি, যেই প্রশ্ন ব্যাপারে কিন্তু হ্যাঁ শফিক ভাই করেছেন, ডক্টর জাহিদ যেটা বললেন এটা আমিও জিজ্ঞেস করেছি যে আপনারা নারী প্রার্থী দিতে পারছেন না কেন। আমার সাথে টোটাল মানে 2-3 বার গত এই কয়েক সপ্তাহে দেখা হয়েছে জামাতের আমির সাহেবের সাথে। ওনাদের কথা হচ্ছে আমাদের নারীদেরকে আমরা মানে কার্যনির্বাহী পরিষদে বা যেখানে যে ডিসিশন মেকিং বডি, সেখানে একটা ইন্টারেস্টিং পরিসংখ্যান উনি দিয়েছেন যে সেখানে পুরুষদের মধ্যে বেশিরভাগ কিন্তু সাপোর্ট দিয়েছে যে আমাদের নারী প্রার্থী দেওয়া দরকার, আর নারী যে কজন সদস্য তাদের ভোটে বেশিরভাগ বলেছে এখন আমরা বাড়ি বাড়ি গিয়ে আমরা নির্বাচনে দাঁড়ানোর মতো আমাদের মধ্যে ওই রকম মানে ওই আই থিঙ্ক সংকোচ বলা যায়। এই সংকোচটা দেখুন আপনি নারী ইস্যুতে বাংলাদেশে আমি মনে করি যারা পলিটিক্যাল অবজারভার তাদের দে নিড টু টেক নোট। হ্যাঁ, আমি তো অনেকদিন ধরেই নির্বাচন ইত্যাদি পলিটিক্যাল বিহেভিয়ার মানে ভোটিং বিহেভিয়ার ফলো করছি। আপনি ডাকসুর দিকে তাকান, ডাকসু ইলেকশনে ভোট গ্রহণের একদিন আগে আমি গিয়েছিলাম। সেখানে আমি গিয়ে টিএসসিতে আমি আমার মানে ফ্যামিলির স্ত্রী ছিলেন সাথে, আমি জিজ্ঞেস করেছিলাম অনেককে যে কারা জিতবে, কারা কে কীভাবে। তো অনেকে বলছে যে শিবির জিতবে, সাদিক খান। তো আমি বললাম যে কেন, মেয়েদের হল পাঁচটা মেয়েদের হলে কি হবে, এখানে তো ভোট পাওয়ার কথা না। কারণ আমরা যখন ছাত্র ছিলাম তখন ভোট পেতো না, আমরা যখন কলেজে পড়েছি তো ভোট পেতো না। তারপরে অফকোর্স জগন্নাথ হল তো আছেই। তখন অনেকে বলেছে যে দেখেন স্যার, বা যারা চিনে স্যার হিসেবে বা দেখে আমাকে হয়তো স্যারের মতো মনে হয়েছে যে মেয়েদের হলে আরও বেশি পাবে। এবং আপনি দেখুন পাঁচটি মেয়েদের হলে এরা কি মৌলবাদী নারী যারা শিবিরের প্যানেলকে বা শিবির সমর্থিত প্যানেলকে যারা ভোট দিয়েছে, এবং শুধু একটা বিশ্ববিদ্যালয় না, সবগুলো বিশ্ববিদ্যালয় যেখানেই নির্বাচন হয়েছে সেখানে নারী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া এই জামাত ইসলামী সমর্থিত বা শিবিরের ক্যান্ডিডেটরা ফেলতে পেরেছে। কারণ কিন্তু নারীত্বে না, শুনুন শফিক ভাই, কারণ কিন্তু নারী পুরুষে না, কারণ হচ্ছে মানুষ পরিবর্তন চায়, পিপল ওয়ান্ট চেঞ্জ। এবং চেঞ্জের জন্য আপনি ইদার ইউ আর প্রো এস্টাবলিশমেন্ট অর ইউ আর এজেন্ট ফর চেঞ্জ। এখন সেখানে ছাত্র শিবিরের প্যানেলকে ছাত্র বা জামাতের নেতৃত্বকে এখন মনে করা হচ্ছে যে দে আর ফর চেঞ্জ। এবং এটা কিন্তু আইরনিক্যাল যে যারা বৃদ্ধ, জামাত একটু বয়সে বেশি না, মানে জামাতের আমির বা নেতৃবৃন্দ তারেক রহমান সাহেব ইয়াং, কিন্তু এখন হচ্ছে যে বৃদ্ধের মধ্যে 2-3 বছরের পার্থক্য, 2-3 বছর হলেও আমরা দেখতে পাচ্ছি সো কল্ড যারা কনজারভেটিভ হওয়ার কথা, একটু মোল্লা মৌলবী হওয়ার কথা, তারা দেখা যাচ্ছে বেশি পরিবর্তনের পক্ষে। আপনি ঐকমত্য কমিশনের সবগুলো মিটিংয়ের আপনি আবার আরেকবার রেকর্ডিংগুলো দেখুন, সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছে তথাকথিত একটা আধুনিক দল, কিন্তু তথাকথিত ধর্মভিত্তিক দল সো কল্ড রিলিজিয়াস পার্টি যেটা জাহিদ ভাই বললেন যে শরিয়া কায়েম করবে, তারা কিন্তু সবগুলো পরিবর্তনের সমপক্ষে ছিল। এখন আপনাকে দেখতে হবে যে ভোটিং বিহেভিয়ার। আমি আপনাকে একটা কথা বলি, আমার মনে হচ্ছে বিএনপি বা বিএনপির স্থানীয় কর্মীরা তারা ভয় পাচ্ছে। কারণ আমার পার্সোনাল আমার এক আত্মীয়ের বাসায় উনি নিজে বিএনপির একটা ইউনিয়ন পর্যায়ের নেতা, উনি বলেছেন ভাইয়া আমাদের বাড়িতে শুধু তার ওয়াইফের নাম বলে, এখন আর টেলিভিশনের নামটা বলছি না, বলছে ও ছাড়া বাকি সবগুলো জামাতে ভোট দিবে, তারা ওই ভেস্ত ইত্যাদি বিশ্বাস করে, এবং তারা বলে যে ওর কাছে এসেও বলার চেষ্টা করে। এখন আমার ধারণা যে এটা বিএনপি বুঝতে পারছে না যে একটা সাইসমিক চেঞ্জ কিন্তু হয়েছে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে। নারীরা ব্যাপকভাবে চেঞ্জ করতেছে, কিন্তু নারীবাদী, তাদের বডি ল্যাঙ্গুয়েজ। আপনি আমাকে 1 মিনিট টাইম দেন, আমি আপনাকে কয়েকটা প্রোগ্রামের কথা বলি, টাইম তো একটু পরে শেষ হয়ে যাবে। জামাতকে আমি প্রমাণ করতে পেরেছি, আই ওয়াজ কনভিন্সড যে জামাত এই মুহূর্তে সবচেয়ে বেশি নারীবাদী দল।
বিশ্বাস হয়? এটা কি শুধু ভোটের জন্য? না, অ্যাটলিস্ট আপনি এটা কি শুধু ভোটকে না, সামনে ভোটের রেখে? জন্য না। জামাত সবচেয়ে নারীবাদী দল কেন বলছি? নারীবাদ কি? জামাত তো আপনি বলছে নারীর নারীদের নিরাপত্তা- কর্মঘণ্টা No, 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 5 ঘন্টা করবে। তাহলে কি নারীবাদ মানে হচ্ছে নারীকে সম্মান করা, নারীকে নিরাপত্তা দেয়া, নারীর সম অধিকার নারীকে সামনে দেয়া, নারীর লিডারশিপ অ্যাকসেপ্ট করা। জামাত দেখুন বলছে যে আমরা নারীদের জন্য ক্লাস 1 থেকে মাস্টার্স পিএইচডি পর্যন্ত তারা ফ্রি টিউশন, নারীদের পড়ালেখা ফ্রি। আই ওয়ান্ট এভরিবডি টু নো যে জামাত প্ল্যানের মধ্যে আছে যে প্রথম শ্রেণী ক্লাস 1 থেকে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত পাবলিক ইনস্টিটিউশনে, পাবলিক ইউনিভার্সিটি পর্যন্ত অলরেডি আছে, কিন্তু মাস্টার্স গ্রাজুয়েশন হোক ফাঁকি, কিন্তু আপনার অ্যাটিটিউড তো আছে, সে নাকি ঘরে ঢুকাতে চায়, যে ঘরে ঢুকাতে চায়। কোট করলাম, আচ্ছা, উনি এনকারেজ করেছেন রানী হও, তুমি কামলা হও না। উনি এটা না লেখাপড়া কি বসে থাকবে? আমার কথা হচ্ছে আই ক্যান রিড ইট আউট। একটা ডিসজয়েন্টেড ধরুন মানে যে স্পোরাডিক বা মানে স্পোরাডিক বিভিন্ন জায়গার কমেন্ট, এটা এক জায়গা করে আমি মনে করি না এটা নীতিকে ডিফাইন করে। আপনি ডিফাইন করবেন তার অফিসিয়াল পলিসিকে এবং 5 কি করে। ঘন্টা কর্মঘণ্টা? আচ্ছা, 5 ঘন্টা নিয়ে আসছি। 1 নম্বর বলেছে তোমার পড়ালেখা ফ্রি। 2 নম্বর বলেছে যে মাতৃত্বকালীন আপনার প্রেগন্যান্সি ডায়াগনোজড হওয়ার সাথে সাথে প্রেগন্যান্ট পিরিয়ড এবং পরবর্তী আপনার বাচ্চার 2 বছর বয়স পর্যন্ত ওই ল্যাকটেটিং মাদার, যিনি মানে মায়ের 2 বছর ওই টোটাল 1000 দিন, সেই সময়টা তার প্রাইমারি হেলথ কেয়ার ফ্রি। জামাত বলেছে যে আমরা 3টা আমাদের যে গার্হস্থ্য মানে হোম ইকোনমিক্স কলেজ, জি, ইডেন 3টা কলেজকে এবং বদরুন্নেসা কলেজ, 3টা বড় কলেজ এবং 3টা খুব প্রাইম ল্যান্ডের উপর, বলেছে 3টাকে মার্জ করে আমরা ওয়ার্ল্ডের লার্জেস্ট সর্ববৃহৎ উইমেন্স ইউনিভার্সিটি বানাবো। সেখানে আমাদের ল্যান্ড আছে 1 ছটাক, মানে 1 কাঠা ল্যান্ডও আপনার কিনতে হবে না। আপনি সেখানে ল্যান্ড আছে, বিল্ডিং আছে, স্টুডেন্টস আছে, শফিক ভাই স্টুডেন্টস আছে, ফ্যাকাল্টি মেম্বার্স আছে। আমাদের শুধু কিছু টাকা ইনভেস্ট করা দরকার। আমরা লাইব্রেরি, কারিকুলাম, ল্যাব, ইকুইপমেন্ট, হোস্টেল, ক্লাসরুমস, মডার্ন ক্লাসরুম বা স্মার্ট ক্লাসরুম এগুলো বানানোর মাধ্যমে এগুলি যে নারী শিক্ষাকে জামাত আগাতে করবে, পারি। এই মানে ইকোনমিক্যাল জামাতের- সক্ষমতাটা তো কোত্থেকে আসবে? সেই প্ল্যান আপনি যদি এটা পড়ে দেখেন, আপনি যদি তাদের ফুল প্ল্যানটা পড়ে দেখেন, সেখানে পুরো টাকা পয়সার হিসাব দেওয়া আছে। এর সাথে আরও 2-1টা একই সাথে বলে ফেলি যে 60-র উপরে, এটা কিন্তু ইজি প্ল্যান না। আপনার 2500 টাকা ধরুন, এই যে কার্ডের কথা তারেক সাহেব আবার বললেন, আপনি ধরুন 2500 বললেন, জাহিদ ভাই বলবো আমি 3500 দেবো, উনি 3500 বলবো, আমি এসে বলবো আমি 4500 দেবো, মানে জুয়া খেলার মতো। আমরা জনগণকে নিয়ে এখানে একটা অকশন, একটা নিলামে উঠানো হচ্ছে। এই জন্য জামাত ওই লাইনে যায় না। গেছে হেলথে 6 to 8% অকশনে উঠে গেছে। বিএনপি 5 বলেছে, ওরা 6 থেকে 8 বলেছে, which is totally not feasible. এটা তাদের সাংবাদিকদের বা এটা তাদের ওই যে ক্যালকুলেশন। কিন্তু আপনি বিএনপি তো 5 বলেছে, বিএনপি কিন্তু স্পেসিফিক 64 জেলা বিশেষায়িত হাসপাতাল। আপনি শুনুন, 64 জেলায় 64টা স্টেট অফ দ্য আর্ট স্পেশালাইজড হসপিটাল। অ্যাটলিস্ট জামাত বলতে পেরেছে আমরা কিভাবে করব, 6 to 8% বা 5% পার্সেন্টে যাই হোক না কেন, কিভাবে মানে কোন কাজে জিনিসটা। আমার শপিং লিস্ট তো বিএনপি দিতে পারে নাই। আমি বললাম আমি 5% এখানে করব, আমি বললাম আমি এখানে 1,20,000 কোটি টাকা। বিএনপি আমার মনে হয় না যে হিসাবটা, ওই যে বললাম হাফ বেকড পলিসি, এটা এখনো বেকিং হয় নাই পুরো। ওকে, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ডক্টর জাহিদুর রহমানের কাছে যাই। আপনি অনেক সময় নিয়েছেন। এই জিনিস সময় নিলেও আপনাকে পুরো প্রোগ্রামটা যদি আপনি প্যাকেজ হিসাবে না দেখেন, আপনি দেখুন ওই যে হসপিটালের কথা বললাম, 60-এর ঊর্ধ্বে যাদেরকে আমি ফ্রি হেলথ কেয়ারের কথা বলেছি, টাকা যাই লাগুক, টাকা কিন্তু অত বেশি না, 6 to 8% লাগবে না, ওটা একটু এক্সাজারেশন, অনেক কম লাগবে, আমরা টাকার হিসাবও দিয়েছি। তাহলে 60-এর ঊর্ধ্বে ওনারা কি নারী না? এবং 60-এর ঊর্ধ্বে যিনি বৃদ্ধ পুরুষের চেয়ে বৃদ্ধা নারী কিন্তু ফিজিক্যালি মোর ভালনারেবল। শিশু বয়সে বলেছে 5-এর নিচে প্রত্যেকটা শিশুর হেলথ কেয়ার উইল বি ফ্রি, অল হেলথ কেয়ার। ধন্যবাদ। সেখানে 5-এর নিচে শিশু। ডক্টর জাহিদুর রহমান, 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা স্পর্শ করার পরে তিনি যে জনগণ তাকে যে সংবর্ধনা দিল, সেখানে তিনি 3টি শব্দ উচ্চারণ করেছেন, আই হ্যাভ এ প্ল্যান, পরে আবার বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আসলে তারেক রহমানের প্ল্যানটা কি বাংলাদেশকে পরিবর্তন করার জন্য? আচ্ছা, আমি একটু ওয়ারেস ভাইয়ের ব্যাপারে একটু বলি। মানে হাফ বেকড না, 2 পক্ষের ক্ষেত্রেই আছে। আমি আবারও বলছি, আমরা তথ্য জানি না। যেমন ধরুন বিএনপি হেলথের ক্ষেত্রে এটা বলেছে ক্যাটাগরিক্যালি যে তারা গ্র্যাজুয়ালি এটাকে জিডিপির 5%-এ নিয়ে যাবে, গ্র্যাজুয়ালি জিডিপির 5%-এ নিয়ে যাবে তারা বলছে। আমাদের এখন জিডিপির 1%-এর নিচে, বিএনপি গ্র্যাজুয়ালি 5%-এ বিএনপিও যেতে পারবে না। 6 to 8 দরকার নেই, 6 to 8 না 5-এও যেতে পারবেন না, এবং WHO রেকমেন্ডেশন কিন্তু 5%। 5ও দরকার নেই কিন্তু হ্যাঁ ট্রু, আপনি পারবেনও না। আচ্ছা, শুধু সেটা না, লেস দেন 1%-এর আপনি প্রতিবারের অ্যালোকেশন খরচ করার সামর্থ্য আপনার হয় না। আমি লিখে দিতে পারি ওয়ারেস ভাইকে, ওনারা যদি ক্ষমতায় আসেন, ওনার ওই খরচ করার সক্ষমতা এই ব্যুরোক্রেসি দিয়ে 5 বছরে উনি করতে পারবেন না। মানে যে পরিমাণ বাজেট দেয় তার একটা অংশ ফেরত যায়, কারণ ও খরচ করতে পারে না। এডিপি আবার
করাপশনও হয় এই খাতে করাপশনে সবচেয়ে যাচ্ছে না, বেশি। করাপশন ভরে যাচ্ছে। টোটাল এগ্রি। আপনার ওই এফিসিয়েন্সিও নাই, ধরেন করাপশন কমলো, ওই ক্যাপাবিলিটি নাই। এডিপি যে বরাদ্দ, মানে বরাদ্দ তো দুরকম, একটা রাজস্ব, ওটা বেতনে চলে 5 যায়। মাসে আমি আপনাকে হেল্প করতে, 5 মাসে নভেম্বর পর্যন্ত মাত্র 11% এডিপির খরচ হয়েছে। সো আমরা এটা ভেরি অ্যাম্বিশিয়াস বাজেট করে এডিপি মানে খরচ এখন করার লেস দেন 1% যে টাকা দেন জিডিপির, সেটাই খরচ করার ক্যাপাবিলিটি, বিশেষ করে এডিপি অংশটা নাই আমাদের এই এন্টায়ার ব্যুরোক্রেসির। সো আপনি 5% যদি পঞ্চম বছরেও যান, ইটস নট অ্যাট অল ফিজিবল। 6 to 8 এখন 6 to 8 বছরের, আচ্ছা এখন আমি ব্যাপারটা অঙ্কটা বোঝাই। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে, আমরা সব রকম ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স বিল Less than 8%, মানে 8 লেস দেন 8 বা 9%। তো তারপরে আপনি সব টাকা এখানে দিয়ে দিলেন, ধরে নিলাম। আচ্ছা, তারপর বাকি সরকার চলা সহ সবকিছু লোন, ডোমেস্টিক, তারপরে ইন্টারন্যাশনাল লোন, গ্র্যান্ড ট্যান্ট নিয়ে বাকি করতে হবে। মানে পরিস্থিতিটা খেয়াল করেন। এজন্য প্রত্যেককে আমি বলছি যে প্রত্যেককে আসলে এই জিনিসগুলোর ব্যাখ্যা দিতে হবে। আরো কথা আছে, ক্ল্যারিটি দরকার। আরো কথা আছে, ওনারা আবার ট্যাক্স ভ্যাট কমিয়ে ফেলবেন। সর্বোচ্চ ইনকাম ট্যাক্স 19%, ভ্যাট কমে যাবে, 10 আসবে, ট্যাক্স নেট বাড়াবেন। এখন ট্যাক্স আবার নেট 3 বছর হলো আপনার মানে বিদ্যুতের হেঁটে হবে না, ওই দিক থেকে টাকা আসবে না। বাড়াবেন না। আপনারা জাস্ট গিভ মি অ্যান অপরচুনিটি। আচ্ছা ঠিক আছে, আসছি না আমি, আমার হ্যাঁ, দরকার নাই, একটু শেষ করুন। মানে আমরা এটা দেখতে চাইবো, আমরা এই ব্রেকডাউন গুলো দেখতে চাইবো। আপনি এটা নামিয়ে এটা করে ট্যাক্স নেট কোথায় নিয়ে গেলে আপনার কতটুকু কি দাঁড়াতে পারে সবকিছু। তারেক রহমানের প্ল্যান কি হতে পারে? আসলে কি উনি প্ল্যান দিয়ে দিয়েছেন? আমার মনে হয় প্ল্যান দিয়ে দিয়েছেন। ওনার যেমন ওনার ভিশন, আর যেমন ধরেন 31 দফা তো ওনারা প্রথম যখন দিয়েছেন আগে, সেই জিনিসটাই আসলে আছে। এখন যেটা হয়, আপনি যখন একটা স্পিচ দেবেন, এই 31 দফার আলোকে যে সংস্কার, আমি যতটুকু দেখলাম তাতে তো সংস্কারের যে রূপরেখা যা প্রস্তাবনা করা হয়েছে 31 দফার সাথে তো অনেক কিছু মিলে, অনেক কিছু মিল আছে। আবার 31 দফার একটা প্রবলেম আছে, সেটা হলো, আমি আগে থেকেই বলি, এটা খুব স্পেসিফিক না। অনেক জায়গায় আপনি এক ধরনের জেনারেলাইজ গাইডলাইন দিচ্ছেন, এরকম কিভাবে করব বলাটাই। আবার আপনি একটা কমিশন করবেন, কিন্তু আপনি আসলে কি চান? আমি মনে করি ইশতেহারে এই জিনিসগুলো স্পেসিফিক আসতে হবে। 5 বছর যখন আছেন, আপনার একটা জেনারেল গাইডলাইনের সাথে কিছু স্পেসিফিক স্টেপস লাগবে। আপনি বলছেন যে আমি কর্মমুখী শিক্ষা, সবাই বলছে, দেখি সবার মধ্যে এটা আছে। এই প্রসঙ্গে একটু মনে পড়লো, মানে একটা উইমেনদের জন্য সবচেয়ে বড় ভার্সিটি বানানোর আগে আমার মনে হয় সব ধরনের ইশতেহার হওয়া উচিত। আমরা অনেক ইউনিভার্সিটি বন্ধ করে দেব, আমাদের অনেক ইউনিভার্সিটি, আমাদের অনার্স কলেজ থাকবে না। আমরা আসলে অহেতুক মানুষকে ডিগ্রি দিয়ে, একদম এটা থাকা উচিত। জি বলবো শফিক ভাই, পারফেক্ট। যেটা হয়েছে যে শুধু লার্জেস্ট উইমেন্স কলেজ না, আমরা প্রপোজ করেছি বা জামাত প্রপোজ করেছে যে ন্যাশনাল ইউনিভার্সিটি, যে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, এটাতে প্রায় 38 লক্ষ স্টুডেন্টস, 38 থেকে 40 লক্ষ। এর মধ্যে টপ ভালো ভালো কলেজ আছে, যেমন ঢাকা কলেজ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার আগে প্রতিষ্ঠা হয়েছিল। কারমাইকেল কলেজ, বরিশাল বিএম কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, পাবনা এডওয়ার্ড কলেজ, আমরা অনেকগুলো বলছি, চিটং কলেজ, এরকম আমাদের কতগুলো প্রাইড কলেজেস আছে। তো প্রস্তাব এখানে যে এই যে ভালো কলেজগুলো, এগুলোকে আমরা টপ টিয়ার বলছি, টপ টিয়ার কলেজগুলোকে আমরা রিলিজ করে ফেলবো। মানে ন্যাশনাল ইউনিভার্সিটি উইল বি রিঅর্গানাইজড অর রিস্ট্রাকচার। এটা এই রিস্ট্রাকচার করতে গিয়ে টপ কলেজেস, টপ টিয়ারগুলোকে আমরা স্ট্যান্ড অ্যালোন ইউনিভার্সিটি বানাবো। যেমন আনন্দমোহন কলেজ, এখানে 42,000 স্টুডেন্ট। সব জেলায় ইউনিভার্সিটি করবেন? ইউনিভার্সিটি করার কনসেপ্টটা শেখ হাসিনা প্রায় সব জেলায় করেছে। আরো করবেন, আরো ভার্সিটি করবেন। সেগুলো তো এখন আছে। বসে বসে বিসিএস পরীক্ষা দেয়, কোনো লেখাপড়া আর কিছু করে না। না, শুনলে বুঝতে পারবেন কি হচ্ছে। সব জেলায় করেছে, কিন্তু অনেক জেলায় 1000 স্টুডেন্ট হয়নি। ল্যান্ড কিনেছে, ল্যান্ড কেনাতে দুর্নীতি হয়েছে। মানে আপনারা ভার্সিটি বাড়াচ্ছে, এটা খুবই পপুলার একটা কথা। এটা 40টা আপনি যখন দেখবেন যে আনন্দমোহন কলেজ 42,000 স্টুডেন্ট নিয়ে সেখানে অনার্স দিচ্ছে, মাস্টার্সও দিচ্ছে, সব ডিগ্রি দিচ্ছে, কিন্তু না না আমাদের দরকার নেই। কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার মতো যাবতীয় স্টুডেন্ট, কারিকুলাম, টিচার সবই আপনি বেতন দিচ্ছেন, কাঠামো আছে। সেখানে আমরা কিন্তু যে প্রোগ্রাম দিয়েছি এটা কিন্তু যৎ সামান্য। এডিপির যে 1 লক্ষ কোটি টাকা, ওই যে 64টা হসপিটালে, এটা একসাথে হবে না যে আগামী 5 বছরে 1 লক্ষ কোটি টাকা সেখানে এস্টিমেটেড এক্সপেন্ডিচার। 1 কাঠাও তো এখন বলছি 1 স্কোয়ার ইঞ্চ জমি আপনার কিনতে হবে না। সব জেলায় কিন্তু বড় বড় হসপিটাল আছে, ল্যান্ড ইজ দেয়ার, বিল্ডিংস আর অলসো দেয়ার। আপনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনি জামাতের পলিসি মেকারদের একজন, আমি হেল্প করেছি, আপনি যদি মোটা দাগে বলেন যে কেন মানে জামাত 11 দলীয় জোটকে ভোটাররা বেছে নিবে? 11 দলীয় জোটকে বেছে নিবে বিকজ দে আর প্রো চেঞ্জ, তারা পরিবর্তনের পক্ষে। আপনি চ্যাটজিপিটি দিকে জিজ্ঞেস করুন যে এবার কোন পার্টি, এর ক্লিয়ারলি ভাগ হচ্ছে। এবং আমি আপনাকে বলি 11 তারিখ রাতে, 12 তারিখ সকালে
বাংলাদেশের 12 কোটি ভোটার, 12 কোটি 60 লক্ষ, প্রত্যেকে কিন্তু যারা ভোট দেবে না সেটা আলাদা, তারা কিন্তু বেছে নিতে বাধ্য হবে, ইদার ইউ আর প্রো চেঞ্জ অর প্রো এস্টাবলিশমেন্ট। এবং এটাই হয় যে তরুণ সমাজ, এবং এটা তখন আমি বুঝতে পেরেছি যে তরুণ সমাজ এই যে ডাকসু চাকসু সবগুলোতে কেন ভোট দিল, দে আর ফর চেঞ্জ। এবং বিএনপি, আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে, বিএনপি আনফর্চুনেটলি আমি বলবো এত ইয়াং লিডার্স থাকার পরও বিএনপি হ্যাজ আইডেন্টিফাইড ইটসেলফ অ্যাজ প্রো এস্টাবলিশমেন্ট। বিএনপি পুরানো ধ্যানধারার পক্ষে যদি মুখে বলছে না, কারণ আপনি যদি যেমন ধরুন এই যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, জাতীয় সাংবিধানিক পরিষদ, এটার কিন্তু এগেনস্টে ক্লিয়ার একটা ভিটো আছে এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য সাবস্ট্যান্টিভ প্রপোজালস। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। বারবারই বলা হচ্ছে যে 5টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল, সেটার ইমপ্যাক্ট আগামী নির্বাচনে পড়বে। এইখান থেকে কি বিএনপি কোনো লেসন নিয়েছে কিনা, তাদের প্রস্তুতি কি, বিএনপিকেই আবার কেন মানুষ ক্ষমতায় বসাবে, কি কি কারণ থাকতে পারে যদি আপনি সংক্ষেপে বলেন। একদম ভাই যেটা বলেন তরুণ সমাজ, মানে আমাদের কতগুলো প্রিকনসেপ্ট আইডিয়া আছে, জেনজি এটা মনে করে, মানে তরুণ সমাজ কারা? এনসিপি তো ওদের জোটেই গেল না, আসছি না, তরুণ সমাজ কারা যে খালি এই সরকারি ভার্সিটিগুলোতে পড়ে, হিউম্যান হলারের ড্রাইভার হেল্পার তরুণ সমাজ না। আমরা কি তার কথা আমরা কি তার কথা জানি যে তরুণ সমাজ গার্মেন্টে, যে জেনজিরা তো গার্মেন্টেও কাজ করে, আমরা কি তাদের তথ্য জেনেছি? আমরা কিছু তথ্য, কিছু রিফ্লেকশন বলে একটা শ্রেণী দেখেছি ওই জায়গায়। ইলেকশনে এই শ্রেণী শুধু ভোট দেবে না। আচ্ছা, এগুলোর প্রভাব যদি পড়ে, এখানে তো মাত্র কয়েকটা ভার্সিটিতে 73 সালে জাসদ সব কলেজ ধরে সারা দেশে জিতে গিয়েছিল। 73 সালে জাতীয় নির্বাচনে জাসদ, মানে তাদের যে দল জাসদ, মানে জাসদ ছাত্রলীগ তাদের সংসদে জিতেছে। আমি জাসদের টপ নেতাদেরকে জিজ্ঞেস করেছিলাম, মুজিব তো ওই নির্বাচনও চুরি করেছে, জাসদের কয়েকজনকে জোর করে হারিয়েছে, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কয়টা সিট জিততে পারতেন? তাদের হিসাবে সর্বোচ্চ 15টা। তো তাহলে ছাত্র সংসদ জিতলো, কিন্তু জিতবেন ন্যাশনাল হিসেবে 15টা। জামাত কি জাসদ? না, জামাতের শক্তি তার চেয়ে বেশি, অবশ্যই বেশি, এবং এটার কিছুটা প্রভাব পড়তেই পারে, কিন্তু এটা ঘটেছে বলে সমানে সব জায়গায় ওটা হতে থাকবে আমি আসলে মনে করি না। বিএনপি কি কি পরিবর্তন এনেছে, কেন বিএনপিকে ভোট দেবে? আমার কাছে বিএনপি এবার ভোট পাওয়ার ক্ষেত্রে আমার কাছে একটা মেজর কারণ বলে মনে হয়, এটা সত্যি কথা, যেটা বিএনপির মানে খুব শক্ত প্রতিদ্বন্দ্বী নেই, এটা হলো প্রধান কারণ। জামাত মোটেও শক্ত প্রতিদ্বন্দ্বী না, মানে ধরুন নির্বাচন, মানে যদি চেঞ্জ সংস্কার, এনসিপি জুলাইয়ের নেতৃত্ব দেয়, আমি আসছি, এনসিপি জুলাইয়ের নেতৃত্ব দেয়, আই এম সরি, তারা ফ্রন্ট লাইনে ছিল, জুলাইয়ের নেতৃত্ব ছিল না। আমরা এই মুভমেন্ট, শেখ হাসিনার পুরো মুভমেন্ট বহু বছর থেকে দেখি। হ্যাঁ, এটা ঠিক, আমি বলতে পারবো সেই ডিবেটে যারা করেছে they were in front, it's a broad coalition, কোনো সন্দেহ নাই, তারা সামনে ছিলেন, কিন্তু আমি বলছি যদি সংস্কার বা এসবই ইস্যু হতো, এনসিপি একা ইলেকশন করতো। এনসিপিকে আমি বলতাম ওরা বিএনপি সমালোচনা করে, বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি টেম্পো স্ট্যান্ড, তো ফাইন, বিএনপি এগুলো করে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি পুরনো দল, তোমরা ইলেকশনে ওদেরকে তুমি করে বলে পার্সোনালি, তোমরা ইলেকশনে দাঁড়িয়ে প্রমাণ করে দাও। আসলে যে এটা হচ্ছে, এটার সাথে তারেক রহমান অন্তত বিএনপির বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, যেমন ধরুন চাঁদাবাজির আলাপ আসছে, উনি কিন্তু নেতা হিসাবে পদক্ষেপ নিয়ে দেখিয়েছেন যে উনি এগুলো টলারেট করতে চান না। ওনার হাতে নির্বাহী ক্ষমতা আসার পর এটা কিন্তু আমরা দেখব সত্যিকার অর্থে, আমরা ওনাকে সর্বোচ্চ সমালোচনা করিনি, কারণ ওনার হাতে নির্বাহী ক্ষমতা ছিল না। আসার পর যদি দেখি যে উনি এসব ব্যাপারে টলারেন্ট, তাহলে ভবিষ্যতে কিন্তু উনি বিপদে পড়বেন। কিন্তু মানুষ ওনার সদিচ্ছা দেখেছে এবং তাকে এই আস্থা বা বিশ্বাস, উনি বিরোধী দলের প্রতি বিষোদ্গার করেননি, উনি প্রত্যেকের সাথে এনগেজ করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু ডেমোক্রেটিক উনি আওয়ামী লীগের ব্যাপারে বিষোদ্গার করেননি, কিন্তু উনি জামাতের উপর বিষোদ্গার করেননি, সমালোচনা করেছেন। আমি এখন বিষোদ্গার না, আওয়ামী লীগকে সমালোচনা মানে উনি এত মহৎ, উনি আওয়ামী লীগের ফ্যাসিজম দেখেন না, কিন্তু শফিক সাহেবও তো কথা বলছেন, তারেক রহমান বিএনপিকে ইঙ্গিত করে কথা বলছেন। তো ভাই শফিক সাহেব 5 আগস্টের পর আমার কাছে তারেক রহমানের উদারতা কিন্তু বিস্ময়কর। আমি একটা জিনিস উনি ফ্যাসিজম নিয়ে ওনার আম্মাকে জেল খাটালো যারা, আমি একটা না ফরাজ ভাই একটা তথ্য দিয়ে দিই, আমরা কোনো কথা নেই, আজ পর্যন্ত কথা নেই, 1 মাস হয়ে গেল। আচ্ছা, আই সেভড ইট, আমি সেভ করে রেখেছি। 5 তারিখের পর প্রথম কোন ব্যক্তি টপের মধ্যে বড় দল পরস্পরকে আক্রমণ করেছে ডক্টর শফিকুর রহমান, ইঙ্গিত করেছেন। আপনি বলতে পারেন এটা কি বিএনপি কে বলছেন, আমি মনে করে বলেছি না, সাবের বিশ না, উনি প্রথম বলেছেন এক দল পালিয়েছে আরেক দল এসে সব এসে দখল করেছে। প্রথম বক্তব্য কিন্তু ডক্টর শফিকের কাছ থেকে এসেছে, আমি এটা বলতে পারি। সো এখন রিঅ্যাকশন না, উনি অ্যাকশন করেছেন, অ্যাক্ট করেছেন সবার আগে। আপনাদের দুইজন আমাকে গিভ মি 20 সেকেন্ডস, যে ডাকসুর আকসুর ব্যাপারে যেটা বললেন জাহিদ ভাই, এটা আমি আগেও শুনেছি। আমার কথা হচ্ছে ডাকসুর আকসুর এটা ইফেক্ট জাতীয় নির্বাচনে পড়বে কি পড়বে না, আমি সে ব্যাপারে সাবস্ট্যান্টিভ কোনো কমেন্ট করতে চাই না। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে
যে ডাকসুর ভোটার কারা, মানে 5টা ইউনিভার্সিটি, জি। দে আর ড্রন ফ্রম অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দে আর দ্য মোস্ট এডুকেটেড সেকশন অফ আওয়ার ইউথ। আর আমি এই যে সবজি বিক্রেতা, এদের ব্যাপারে আপনি একটু, আমি বলবো যে ওকে, জাহিদ ভাই, আপনাদের দুজনকে আপনি- ধন্যবাদ। আপনি দর্শক, একটু survey আপনারা করুন। দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠান। আমরা একদম শেষ পর্যায়ে, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।